নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সোনারপুরের সেই শুল্ক আধিকারিককে মনে আছে আপনাদের? অটোওয়ালার সঙ্গে বচসা এবং অটো চালকের সঙ্গে বচসার পর দেখা গেল অটো চালক আরো কয়েকজনকে জুটিয়ে নিয়ে আবাসনে ঢুকে বেধড়ক মেরে এসেছেন। তো তারপর শুল্ক আধিকারিক এফআইআর করেছিলেন, পুলিশে কমপ্লেন করেছিলেন, পাল্টা তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল যে ওই অটো চালকের মান নাকি শ্লীলতাহানি করেছেন শুল্ক আধিকারিক। আজ হাইকোর্ট আজ কি জানালো? হাইকোর্ট শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর বাতিলের নির্দেশ দিল। কেন? অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, সেদিনের সেই ঘটনা, সেদিনের সেই ছবি আমরা বারবার দেখিয়েছি দর্শককে। সেই দিনের সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বা এই মামলার শুনানিতে কি পর্যবেক্ষণ বিচারপতির, যার জন্য তিনি নির্দেশ দিলেন যে শুল্ক আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল বা এফআইআর করা হয়েছিল সেই অভিযোগ বাতিল করতে হবে? বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন। এর আগের দিনই এই মামলার যাবতীয় নথি, রিপোর্ট সেগুলি তিনি তলব করেন এবং এক্ষেত্রে একটি আইনি দিক সেটা খতিয়ে দেখা বাকি ছিল যে রিট কোড অর্থাৎ সাংবিধানিকভাবে 226 নম্বর সংবিধান ধরে বা মেনে যে আদালত চলে সেই আদালতের কি কোনো ক্ষমতা আছে এফআইআর খারিজ করার। এই আইনি প্রশ্নটা বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আদালতে প্লেস হওয়া এবং তারপর বিচারপতি সন্তুষ্ট হওয়ার পরই এই এফআইআর খারিজ হয়। কেন এফআইআর খারিজ হলো? কারণ তুমি যে ঘটনাটা বললে, এই ঘটনায় দুটো এফআইআর হয়। অর্থাৎ কাস্টমস অফিসার তিনি আক্রান্ত হলেন, তিনি আক্রান্ত হওয়ার পর পুলিশে অভিযোগ করলেন, সোনারপুর থানায় অভিযোগ হলো, মূল মামলা হিসেবে যেটা ট্রিট হচ্ছিল সেই মূল মামলার তদন্ত করতে করতে আরও একটি এফআইআর রুজু হলো। প্রথমে জানতেনই না এই শুল্ক অফিসার, তিনি পরে জানলেন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তুমি যেমনটা বললে শ্লীলতাহানির সেখানে অভিযোগ রয়েছে। আগের দিনই বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন তুলেছিলেন, এই যে সেকেন্ড এফআইআর রুজু হলো এ তো আইন মেনে হয়নি। কেন আইন মেনে হয়নি? অতনু, তুমি ওখানে খবর পড়ছো, আমি এখান থেকে লাইভ টেলিকাস্ট করছি। আমাদের বিরুদ্ধে কোনো থানায় কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে অভিযোগ করতেই পারে, পুলিশ সেই অভিযোগটা গ্রহণ করতেই পারে, কিন্তু আমাদের বিরুদ্ধে কখন এফআইআর রুজু হবে তার একটা নির্দিষ্ট টাইম লাইন আছে, তার জন্য একটা প্রক্রিয়া আছে। অর্থাৎ পুলিশকে অভিযোগটা পাওয়ার পর সেটা কগনিজেবল অফেন্স কিনা সেটাকে জাস্টিফাই করতে হয় তদন্তকারী আধিকারিককে এবং তার অফিসার ইনচার্জ বা সুপ্রিয়া অফিসারের অনুমতি নিয়ে তারপর সে এফআইআর রুজু করে। কিন্তু যখন এফআইআর রুজু করবে তখন যার বিরুদ্ধে এফআইআর হচ্ছে তাকে একটা নোটিশ বা সমন বা তাকে একটা জানাতে হয়। এক্ষেত্রে দ্বিতীয় যে এফআইআরটা হলো, পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানোই হয়নি এই আক্রান্ত কাস্টমস অফিসারকে, তাহলে আইন মেনে এফআইআরটা হলো কোথায়? এটা কার্যত কোথাও একটা বানানো সাজানো, এক কথায় মিথ্যে মামলায় ফাঁসানো এফআইআর, এমনটাই আদালত দেখছে। তাই আইন মেনে যে এফআইআর হয়নি সেই এফআইআরের অস্তিত্ব আইনের মধ্যে থাকতে পারে না। সেটা বিএনএসএস হতে পারে বা বিএনএস এর ধারায় হতে পারে। কাজেই এই আইনি দিক দিয়ে এফআইআরটি কার্যত অস্তিত্বহীন। তাই দ্বিতীয় এফআইআর অর্থাৎ ওই অটো চালকদের তরফ থেকে যে পাল্টা এফআইআর করা হয়েছিল সেটাকে খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে আদালত এটাও জানিয়েছে দ্বিতীয় এফআইআর খারিজের পর প্রথম যে এফআইআরটি রয়ে গেল অর্থাৎ শুল্ক অফিসার যিনি আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন সেই মারধরের তদন্ত কিন্তু পুলিশকেই করতে হবে, বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশকেই করতে হবে। তবে এক্ষেত্রে বারুইপুর পুলিশ তাদের আলাদা করে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, শুধুমাত্র আইন মেনে এই তদন্ত ঠিকঠাকভাবে করতে হবে এমনটা পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। অতনু। আচ্ছা, ধন্যবাদ।